আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বন্যা দুর্গত জেলাগুলোতে লাখ লাখ পানিবন্দী মানুষের সীমাহীন দুর্ভোগ, মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বললেন পানি উপদেষ্টা। হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন। মানবিক সহায়তায় কোনো পরিচয়কে প্রাধান্য না দিতে তারেক রহমানের আহ্বান। বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ। এবং চীনে মাছ চাষের ভিন্ন রকম কৃষি পর্যটন উদ্যোগ এক উদ্যোক্তার। গ্রামের আবহ এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে ভিড় সাধারণ মানুষের। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। আকস্মিক বন্যায় ফেনী জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পানিতে ভাসছে ফেনী শহর। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের পরিস্থিতি জানতে পারছেন না স্বজনরা। জেলায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফেনী থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিও চিত্র নিয়ে মাসরুর শাকিলের রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। পানিবন্দী মানুষ জানাচ্ছেন তারা খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে আছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। এ কারণে যান চলাচল করতে পারছে না। 2-3 দিন একবার পুরা পানি নিচে ধরেন খুবই সমস্যা, সবকিছু ভেঙে ডুবে চলে গেছে। অনেক করুন আপনার, এরপর আশেপাশে সবাই করুন বা এলাকার ভিত্তিক এখন একটা মাদ্রাসা থাকাকালীন এখন সবাই আসছে এখানে ত্রাণ দিতেছে সবগুলা মাদ্রাসার মধ্যে। আমাদের বাড়িতে ঢুকিতে ওরা দিতেছে না। আমরা নদীর ভিতরে, বুঝছেন, আমাদের ঘর নদীর ভিতরে, আমরা একদম সাগরের পাশে গেছি। আমাদের শুধু তুলি দেখা যায় আর সব ডুবে গেছে, ঘর পড়ে গেছে। নদীর সাইডে আপনার ওয়াল যে আছে ডেলা তেলা সমস্যা ভাঙ্গির নদীতে চলে গেছে। প্রায় 1 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে সমস্যা আরো তীব্র হয়েছে। এখানের অবস্থা খুবই খারাপ। আমরা মেন রোড থেকে, হাইওয়ে থেকে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে এখানে আসতে আমাদের 6 ফিট পানি ওভার করে আসতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে, আমরা সাঁতার করতে আসছি। আর মনে আর কি বহুত অবস্থা, আমি কোনো হাঁটতে পারি না, আধা ট্যাঙ্গা হাঁটতে হয়। জেলা প্রশাসন জানায় ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। ভয়াবহ সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই। বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে ফেনীর অবস্থা সবচেয়ে ভয়াবহ। ফেনীর পরিস্থিতি জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। আমরা মানে পানির স্রোতের অনুকূলে আমরা হাঁটতে পারি না। আমরা চেষ্টা করছি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। তা আমরা পথে 2জন এলাকাবাসীর সাথে দেখা হয়েছে। তাদের সাথে, তারা তো আজকে 2 দিন এখানে, তাদের সাথে জানতে চাইবো তাদের পরিস্থিতি এবং 2 দিনের যে গল্প তারা একটু আমাদেরকে বলবে। আপনারা কেমন ছিলেন এবং কেমন আছেন এখন? আসসালামু আলাইকুম। আমরা খুবই সংকটাপন্ন আছি। আমাদের বাড়ি হলো ফেনী জেলা ছাগলনাইয়া থানা অন্তর্ভুক্ত দৌলতপুর গ্রাম 3 নং ওয়ার্ড। আমার নতুন মুরগিয়ান বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠানতে একদম তলিয়ে গেছে। এখন দোকানে যাচ্ছি, তারপরেও দেখার জন্য আর কিছু না। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ।
সকাল থেকে আমরা হাইওয়েতে ছিলাম, অনেক বোট যাইতেছে কিন্তু নামাবে বলে নামায় না, সবাইকে বলি টানও যাইতেছে কিন্তু এ পাশে কোনো টান দিতেছে না, সবাই ওই ছাগলের দিকে চলে যাচ্ছে। তো এই টান থেকে সর্বোচ্চ বেশি প্রয়োজন হলো আমাদের একটা বোট দিলে আমাদের আসা যাওয়া চলাফেরা করতে পারবে, তাহলে মানুষ বাইরে থেকে কিছু খাদ্য সামগ্রী আনতে পারবে। সরকারিভাবে আপনাদেরকে ত্রাণ দিচ্ছে কিনা বা বেসরকারি যেসব সংগঠনগুলো ফেনী শহরে এসেছে তারা আপনাদের জায়গায় পৌঁছেছে কিনা একটু বলবেন? না, আমাদের সরকারিভাবে আসা নাই, কিছু ত্রাণ সামান্য স্বরূপ আসতেছে, ওই পাবলিক সম্ভবত সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে। আসলে আমরা অনেক এটা থেকেও ত্রাণ থেকেও আমাদের সবচেয়ে জরুরি একটা ট্রলার হইলে আমরা আমাদের কিছু লোকজন এই অন্যত্র আমাদের আত্মীয় স্বজন আছে ওখানে চলে যেতে পারতো, কিন্তু আমরা অনেক লোক আমরা এই পানিবন্দী এবং ঘরের ভিতরে আটকে আছি। দর্শক, এই এলাকার মানুষ মহাবিপদে আছে। আসলে এখানে মানুষ তেমন একটা সহযোগিতা পায় নাই, বিশেষ করে তাদের খাওয়ার থেকেও তারা একটা বোট সাজছে কিন্তু বোট তারা পাচ্ছে না, যেহেতু পুরো একটা জেলার ভিতরে স্বল্প সংখ্যক বোট, এই জন্য এদিকে বোট তেমন একটা নেই বললে চলে। আমরা আশ্রয়ণ কেন্দ্রের দিকে যাচ্ছি, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকা আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাতে সিলেট সীমান্ত থেকে আটক করেছে বিজেপি। ভারত যাওয়ার পথে সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজেপির পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করে জানানো হয় তিনি ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে জকিগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে তিনি হবিগঞ্জ সার্কিট হাউসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও পরিবেশ আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেন। যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। বন্যাতদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। ভেদাভেদ ভুলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বন্যাতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যাতদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। চীনের সাংহাইয়ের সুজু শহরের পাশে এক গ্রামে ভিন্ন রকম এক কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। শহরের মানুষ গ্রামের আবহাওয়া এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে ভিড় করছে সেখানে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের সুজু শহরের খোয়াসাং গ্রামের এক প্রান্তে স্থানীয় সরকারের কাছ থেকে 8 হেক্টর জমি লিজ নিয়ে কৃষি পর্যটনের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চীনের উদ্যোক্তা টাইগার। আধুনিক প্রযুক্তি IPRS ব্যবহার করে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের চিন্তা থেকেই শুরু করেন এই উদ্যোগের।
আমরা এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য একটা পরিকল্পনা হাতে নিই। পুকুরে মাছ ছেড়ে বড়শি দিয়ে ধরার ব্যবস্থা করি, যেন শহরের মানুষজন গ্রামের আবহাওয়া পেতে পারে। নিজের হাতে মাছ ধরায় একটা সহজাত আনন্দ আছে। চীনা মুদ্রায় 100 টাকার টিকিট কেটে বড়শি দিয়ে 1 ঘন্টা মাছ ধরা যাবে। পরিবারের সদস্যদের নিয়ে শহরের মানুষজন এখানে অবসর কাটাতে আসেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উদ্যোগটিকে জনপ্রিয় করেছেন টাইগারের স্ত্রী জেমিনি। আমরা সবাই এখন দিনের বড় একটা সময় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেই কাটাই। মানুষ যখন ভিডিওতে বড় বড় মাছ দেখে, তখন তাদের ভেতর সেগুলো নিজ হাতে ধরার একটা ইচ্ছে তৈরি হয়। আমার চেষ্টা ছিল মানুষজনের মনের ভেতর সেই ইচ্ছেটিকে জাগিয়ে তোলা। শহরের যে কেউ চাইলে এখানে নিজের সবজি নিজেই চাষ করতে পারবেন, সে ব্যবস্থাও রেখেছেন টাইগার। আছে খামার উৎপাদিত অর্গানিক পদ্ধতিতে চাষকৃত ফল ফসল, মাছ, ডিম, মুরগি এবং হাঁস কেনার ব্যবস্থাও। শহর যত বড়ই হোক না, নারীর টানে থেকে থেকে মানুষ ফিরে আসে গ্রামে। খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন, এই তাগিদ সবসময় তাকে তাড়িত করে, যার একটু দেখা মিলল এসে এই সুজুতে। একে কেন্দ্র করে কৃষি পর্যটন যেমন গড়ে উঠেছে, একইভাবে হতাশাগ্রস্ত শহরের মানুষগুলো কিছুটা আদিম প্রকৃতির সাথে নিজেকে মেশাতে পারছে। সাংহাইয়ের সুজু থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। এই পর্যায়ে চলে যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে। চারা রোপণের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এই অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে পড়েছেন। তবে সার, কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় দুশ্চিন্তা কাজ করছে কৃষকের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই অঞ্চলে রেকর্ড পরিমাণ শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর জেলার 7 মাইল চুয়ামনকাঠি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা, লেবুতলা, নোঙ্গরপুর, ইচালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি, ফুলকপি, শিম, মূলা, লাল শাক, পালং শাক, সবুজ শাক সহ নানান ধরনের সবজি। এসব সবজির চারা বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চুয়ামনকাঠির আব্দুলপুরে। শীত মৌসুম ঘিরে মাঠে এখন চারা রোপণ ও তা পরিচর্যায় ব্যস্ত কৃষক। বীজতলা করেছি, 15 দিন হয়, 15 দিন বয়স হয়ে গেছে, আর মনে করেন 15 দিন বা হয়তো 20 দিন এরকম সময় নেবে সামনে। এতে 1500 থেকে 1600 করে পিস আছে, লোক নিয়ে ফেলাইছে। ফেলানো মনে করেন যে এতে আমাদের প্রায় 1 টাকা 1.5 টাকা খরচ পড়ে গেছে। বিগত কয়েক বছর বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন করে তেমন লাভবান হতে পারেননি বলে দাবি কৃষকের। এবছর আবহাওয়া ভালো থাকায় শীত মৌসুমে সবজির আশানুরূপ ফলনের আশা করছেন চাষিরা। চারা যে উৎপাদন করতেছি, উৎপাদন করে আর কি সমস্ত দিক দিয়ে আমাদের কিন্তু আমরা ফলন পাবো। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরির পাশাপাশি বীজের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষককে। নতুন সরকারের কাছে কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের। তবে এবছর তো বীজের দাম দেখতেছি বেশি। অন্য বছর যে বীজ 350-60 টাকা কিনি, এবছর 500 টাকা করে কিনলাম এই বীজ। নতুন সরকারের কাছে দাবি করতেছি সব জিনিসের দাম কম হোক, চাষি মহলের একটু ভালো হোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে যশোরে প্রায় 18,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে 30% জমিতে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম জুড়ে পুরো জেলাকে সবুজায়নের বৃক্ষরোপণ করবে তারা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান শিক্ষার্থীরা। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। একদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ,
অন্যদিকে নির্বিচারে বনভূমি ধ্বংসে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, আর এতে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি সহ পুরো জীববৈচিত্র্য। পরিস্থিতি উত্তরণে কিশোরগঞ্জে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। বৃক্ষ হচ্ছে আমাদের পরম বন্ধু, কিন্তু আমাদের জনসাধারণের অসচেতনতার ফলে দিন দিন আমাদের সুজলা সুফলা পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়তেছে। এতে করে আমাদের জলবায়ু এবং আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাই যে কিশোরগঞ্জ শহরকে একটা পরিবেশ বান্ধব শহর হিসেবে দেশের বুকে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের বাংলাদেশে 25% বনভূমি থাকার কথা, সেখানে মাত্র 70% রয়েছে। তাই আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। শহরের বাইরে গাছ থাকে, কিন্তু শহরের ভিতর সেরকম গাছ নেই। তো সেই জিনিসটা চিন্তা করে আমরা শহরের ভিতরে অধিক পরিমাণে গাছ লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের স্বার্থে জীবন উৎসর্গ করা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রোপিত গাছ রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা চান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা 2 থেকে 2,500 বৃক্ষরোপণ করব। আমরা চাই আমাদের যে মানুষের কল্যাণের জন্য যে কাজগুলো দরকার, আমরা এই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নবাজ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর।